হ্যালো এভরিওয়ান, চারিদিকে চলছে ফুটবল বিশ্বকাপের উত্তেজনা, আনন্দ এবং আড্ডা। এর মাঝে আমরা হাজির হলাম অক্সিজেন স্পোর্টস জোন প্রেজেন্টস গোল অ্যান্ড গসিপ পাওয়ার্ড বাই স্টুডিও লিডের থার্ড এপিসোডে। আমাদের আজকের এপিসোডের গেস্ট চট্টগ্রামের জনপ্রিয় উপস্থাপক এবং কৌতুক অভিনেতা ইফরাদুল আবেদ। তোর পুরো নাম কি? কাজী এমডি ইফরাদুল হক। এত বড় নাম কেন? আসলে বাবা মাই রেখেছিল নাকি? না, ভক্তদের রিকোয়েস্ট একটু বড় হয়ে যাচ্ছে দিন দিন। এসব চাপা বাজার কতদিন ব্রো। আসো, আমরা ফুটবল বিশ্বকাপ উপভোগ করছি। এই যে উত্তেজনাপূর্ণ ফুটবল বিশ্বকাপ, এই উত্তেজনাপূর্ণ ফুটবল বিশ্বকাপের মধ্যে তোর ভিতরে থাকা যে ফ্যানটা, সেই ফ্যানটা কেমন উত্তেজনা বোধ করছে? কতটুকু জেগে উঠেছে? কতটুকু জাগ্রত হয়েছে? অনেক। ফার্স্ট অফ অল সবাইকে থ্যাংক ইউ যারা ফুটবল বিশ্বকাপের এই প্রোগ্রাম দেখছে স্টুডিওর সৌজন্যে। আর ফুটবলের যে উত্তেজনা সেটা তো পুরো পৃথিবী যেমন কাঁপছে, আমরাও কাঁপছি, সে সাথে আমি ব্যক্তিগতভাবে খুব কাঁপছি। মানে আমি খেলা দেখার জন্য খুব এক্সাইটেড এবং দেখছি এবং আশা করছি যে আমার প্রিয় দলগুলো সবাই জয়লাভ করুক। মানে ফুটবল খেলা দেখার জন্য তোর কাঁপাকাঁপি হয় নাকি অন্যান্য বিষয়ে কাঁপাকাঁপি হয়? সব বিষয়ে কাঁপাকাঁপি তো হলে সমস্যা, ফুটবল বিষয় নিয়ে একটু কাঁপাকাঁপি তো থাকবেই। 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপ। আজকের ম্যাচ দেখেছিস? দুটো ম্যাচ ছিল, দুটো ম্যাচকে দেখা হয়েছে। বিশেষ একটা করে- ছিল ইউএসএ বনাম প্যারাগুয়ে, আর একটা ম্যাচ ছিল হচ্ছে কানাডা বনাম বসনিয়া। বিশেষ করে আমেরিকার খেলা দেখার জন্য মুখিয়েছিলাম। আমেরিকা তো সবাইকে একেবারে কোণঠাসা করে রাখে, তো ওরা আসলে খেলাধুলায় কি করবে সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। যাক, তারা প্যারাগুয়ের সাথে ভালো করেছে এবং জয়লাভ করেছে একটা বড় মার্জিনে। সেটা জানিস কততে? সেটা হচ্ছে 4-1। 4-1। আর দ্বিতীয় খেলাটা দেখেছিস? দ্বিতীয় খেলা দেখিনি, তবে একটু করে হাইলাইটস দেখেছিলাম। সেখানে সম্ভবত কানাডা এবং বসনিয়ার 1-1 গোলে ড্র হয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল যে কানাডা যদি আসলে গোল পোস্টটা কোন জায়গায় ঠিক মতো বুঝতে পারতো, সেক্ষেত্রে আর একটু বেশি গোল হতে পারতো। এবং কানাডাও যে এতটা ভালো খেলবে সেটা আসলে প্রত্যাশায় কিন্তু ছিল না। না, কানাডা আসলে তাদের যে প্রত্যাশা তার চেয়ে একটু আমার মনে হচ্ছে ভালো খেলেছে। যে এই জন্যই ফুটবল বিশ্বকাপের এই উত্তেজনা, কে কখন ভালো করবে আসলে প্রেডিক্ট করা যায় না। এই যে আমেরিকার যে বিশ্ব মডেল, তার মধ্যে যে পুরো বিশ্বকে ডমিনেট করার যে প্রবণতা, প্রথম ম্যাচেও আমরা দেখলাম মোটামুটি 4-1 গোলে একেবারে উড়িয়ে দেওয়ার মতো একটা অবস্থায় বলা যেতে পারে। তোর কি মনে হয় যে ইউএসএ স্বাগতিক দেশ হিসেবে এবারের ফুটবল বিশ্বকাপে কতদূর পর্যন্ত এগোতে পারে বলে তোর মনে হয়? আসলে মনে তো হয় অনেক কিছু, তারপরেও প্রথমত হচ্ছে ওরা যেভাবে ওদের অনেকগুলো বিষয়ে পৃথিবীকে একেবারে মোড়লের মতো করে থাকে মোড়ল, তো ফুটবল খেলায়ও তারা আসলে ভালো করবে এটা আশা করি। তবে তার চেয়ে বড় কথা হচ্ছে তারা ভালো না করলেও খুব ভালো লাগবে। আগামীকাল একটা হাই ভোল্টেজ ম্যাচ, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দুটো দলকে নিয়ে বেশি মারামারি কাটাকাটি উত্তেজনা বোধ করি, সেটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। আগামীকাল ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ রয়েছে, হাই ভোল্টেজ ম্যাচ বলা যেতেই পারে, এবং এবারের বিশ্বকাপের ব্রাজিলের প্রথম ম্যাচ। কেমন হবে ভাবছিস, বা তুই কোন দলকে সাপোর্ট করছিস? ব্রাজিল তো অনেক বছর ধরে হ্যাক্সা করছে, তো ব্রাজিল হ্যাক্সা মিশনে আবার শুরু করবে আগামীকাল ভোরবেলায় মরক্কোর সাথে। এবং মরক্কো কিন্তু খুব শক্তিশালী দল, গত বছর চতুর্থ স্থান দখল করেছিলেন এবং ওদের খুব তারকাবহুল একটা টিম। তো আমার মনে হয় ব্রাজিলের যে হ্যাক্সা মিশন সেটা হোঁচট খেলেও খেতে পারে, আশা করি। তোর চেহারার মধ্যে একটা ব্রাজিল ব্রাজিল ভাব আছে আর কি। না, আমি দল চেঞ্জ করে ফেলতেছি, আমি আর্জেন্টিনাতে আসতেছি। আচ্ছা, যাই হোক, মানে তোর চেহারার মধ্যে কিন্তু ব্রাজিলের একটা ভাব আছে। মানে দর্শক আপনারাই বলুন যে তার চেহারার মধ্যে ব্রাজিলের কোন খেলোয়াড়ের ভাবটা রয়েছে। পুরোনো দিনের খেলোয়াড়, তার মধ্যে ওই ব্যাপারটুকু আছে। এবং যে খেলোয়াড়ের কথা বলছি তার কিন্তু একটা বিশাল গোল ছিল, মানে মধ্য মাঠ থেকে একটা গোল করেছিল। এরপর থেকে বলা হয় তার পায়ের এত জোর যে সেটা তোদের মতো ব্রাজিল ভক্তরা বলতে পারবে না। কি বলে, রবার্তো কার্লোস। ও, সে রিয়াল মাদ্রিদে ফুটবল খেলতো। গুড, ভেরি গুড। তার মানে তোর জ্ঞান আছে, একসময় ব্রাজিল ছিলি। একসময় ব্রাজিল ছিলাম, এখন আসলে ভেরি গুড। আর্জেন্টিনাতে চলে আসে। আচ্ছা, ওকে। আমরা আর্জেন্টিনা কতটুক যাবে বলে তোর মনে হয়? আর্জেন্টিনা, আমি বিশ্বাস করি আর্জেন্টিনা এবারও ফাইনাল খেলবে, অবশ্যই। আমি চ্যালেঞ্জ করতে পারি আর্জেন্টিনা এবার ফাইনাল খেলবে না। আমি চ্যালেঞ্জ করতে পারি আর্জেন্টিনা এবারও ফাইনাল খেলবে, কারণ আমাদের গোল পোস্টে মার্টিনেজ, এমি মার্টিনেজ, ও কিন্তু এখনো খুব ভালো ফর্মে আছে। ইনজুরি কাটিয়ে উঠেছে, সে মোটামুটি রেডি হয়ে গেছে, ভালো খেলে। তারপরে আরও বেশ কয়েকজন প্লেয়ার আছে, যেমন অভিজ্ঞ অটোমেন্ডি আছে। তো ওরা কিন্তু অনেক গোছানো, এবং মেসির যেহেতু শেষ বিশ্বকাপ, আশা করি মেসি তার যেই প্রতিভা এবং মেসি যে বুঝলাম। গতবারও কিন্তু তোরা বলছিলি যে মেসির এবারই শেষ বিশ্বকাপ। তোরা কি মেসি ছাড়া আসলে ফুটবল বিশ্বকাপ খেলতে পারিস না? না, মেসি তো আসলে মেসির আশেপাশে তো আসলে অনেক প্লেয়ারই আছেন, অনেক ভালো প্লেয়ার। গতবার আমরা শুনেছিলাম যে মেসির
শেষ বিশ্বকাপ, এই শেষ বিশ্বকাপ উপলক্ষে তার হাতে একটা কাপ যাওয়া দরকার। আমরা অনেকে আবেগে আপ্লুত হচ্ছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা এই মুহূর্তে কোথায় আছি সেটা নিশ্চয়ই তুই জানিস, যেহেতু ভেন্যুতে এসেছিস। চট্টগ্রামের সবচাইতে বড় ফুটবল টার্ফ হচ্ছে অক্সিজেন স্পোর্টস জোনের। যদিও বা আমরা এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আজকের এপিসোডটি রেকর্ড করছি সেটি হচ্ছে চট্টগ্রামের প্রথম প্যাডেল কোর্ট এবং বাংলাদেশে প্রথম ইনডোর প্যাডেল কোর্ট। আমরা চেষ্টা করব দর্শক আপনাদেরকে এই প্যাডেল কোর্টের একটা দৃশ্য বা কী এনভায়রনমেন্ট রয়েছে এখানটা সেটা আপনাদের সামনে তুলে ধরার। কিন্তু আমার একটা প্রশ্ন, আমরা যেহেতু ফুটবল নিয়ে প্রোগ্রাম করছি, ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের প্রোগ্রাম এপিসোড, তাহলে আমরা মানে এখানে কেন? আমরা তো ফুটবল মাঠে এটা একটা অম্ল মধুর ব্যাপার, কারণ অক্সিজেন স্পোর্টস জোনে এত বেশি স্লটগুলো বুক থাকে, হ্যাঁ আসলে শুটিং করার জন্য ফাঁকা সময়টুকু পাওয়া আমাদের জন্য টাফ হয়ে যায়। তুই হয়তো খেয়াল করে দেখেছিস যে বাইরে অনেক টুর্নামেন্ট চলছে বা একটা ম্যাচ চলছে এবং কিছুক্ষণ পরে কিন্তু এই প্যাডেল কোর্টেও কিন্তু স্লট রয়েছে। তো আমাদেরও একটা তাড়াহুড়ো রয়েছে এই শুটিংটা শেষ করার, কারণ ভেন্যুর স্পট পাওয়াটাই আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এটা একদিক দিয়ে ভালো, মানে ব্যবসা হিসেবে বা সার্ভিসের জায়গা থেকে স্পোর্টস জোনের জন্য খুবই ভালো, আবার আমাদের শো করার জন্য একটু খারাপ। না, তবু ব্যবসা হোক, তবু চট্টগ্রামের মানুষজন খেলতে পারুক। হ্যাঁ, কারণ হচ্ছে কি এই অক্সিজেন স্পোর্টসে কিন্তু আমি প্রোগ্রাম করেছিলাম, ওনাদের ফ্যাসিলিটিসগুলো অসাধারণ, বিশেষ করে ওনাদের সুইমিং পুল আছে, এটা অনেকেই রাইট জানে না। রাইট আবার ওনাদের যে ইনডোর টার্ফটা, টার্ফ আছে ক্রিকেট খেলার জন্য, রাইট। আমি প্রোগ্রাম করার পরে আমার মনে হয়েছিল যে আসলে আমার বাসাটা একটু দূরে, মাঝে মধ্যে চাই যে অন্তত এখানে এসে সপ্তাহে একদিন খেলা উচিত সবার। ওকে, ফুটবল বিশ্বকাপকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এই টুর্নামেন্টের সাথে আমাদের সবারই কোনো না কোনো ইমোশন জড়িত আছে, সুইট মেমোরিজ আছে। তোর কোনো সুইট মেমোরিজ আছে কিনা ফুটবল নিয়ে? হ্যাঁ, আমার সুইট মেমোরি যদি বলি, আসলে 98-এর ওয়ার্ল্ড কাপটার কথা বলতে পারি। 98-এর ওয়ার্ল্ড কাপের সময় অনেক বেশি বড় না থাকলেও বেশ খেলাটা বুঝতাম, মানে অনেক কিছু না বুঝতাম। সাদা কালো টিভি ছিল তখন আমার, রাইট, ওই অ্যান্টেনা ঘুরিয়ে কানেকশন নেওয়ার যে একটা ব্যাপার। আমার মনে আছে আর্জেন্টিনা সম্ভবত ইংল্যান্ডের সাথে হেরে যায় কোয়ার্টার ফাইনালে, সেবার বাতিস্তুতা ছিল, এবং বাতিস্তুতা, হ্যাঁ, কি জোশ। ফুটবলের বাতিঘর যাকে বলা হয়, বাতিস্তুতার ওই যে বিমর্ষ হয়ে মাঠ থেকে বের হয়ে যাচ্ছিল, তখন আমার মনে আছে আমি কান্না করেছিলাম। এটা সুইট মেমোরি না, এটা আসলে দুঃখের মেমোরি, দুঃখের মেমোরি, বাট এটা সুইট, এক হিসেবে সুইট, ফ্যান হিসেবে সুইট। ওই জন্যই বলছি যে মানে তখন তো আসলে সাদা কালো টিভি ছিল বাসায়, যে রঙিন টিভিতে একটু খেলা দেখার জন্য সবাই মিলে বসে খেলা দেখার যে উত্তেজনাটুকু। আর তখন হচ্ছে যে চায়ের দোকানগুলোতে না বিশাল একটা আয়োজন হতো, রাইট। এবং যদি কোনো কারণে আর্জেন্টিনার ফ্যানরা যদি একই দোকানে বসতো, ওই দোকানটার মালিকও যদি আবার আর্জেন্টিনার ফ্যান হয়ে যেত, তাহলে সবার ডাল পুরি আর চাটা মানে ফ্রি খাওয়ার জন্য তুই ব্রাজিল বাদ দিয়ে আর্জেন্টিনা জয়েন করেছিলি, এটা প্রমাণিত হয়ে গেল। দর্শক, আর্জেন্টিনা ফ্যানরা বোধহয় এরকমই হয়। আমি আসলে তখন এটাই বাতিস্তুতার একটা ইমোশন ছিল, মানে ওর চুল, তুই বললি তো ভাই, আসল কথা তো বের হয়ে আসলো। ব্যাপারের কথা আছে, ভেরনের ব্যাপারটা তো আছেই। আচ্ছা, বাদ দে, আর্জেন্টিনার এত কথা শুনতে ইচ্ছা করছে না, আমরা ব্রাজিল নিয়ে কথা বলি। আমরা ব্রাজিল নিয়ে কথা বলি, ব্রাজিল কি যেন ওই যে হ্যাক্সা করছিল, হ্যাঁ, সেটাই, মানে নতুন নতুন সাপোর্টার হলে যা হয় আর কি, মানে কনভার্ট হলে যেটা হয়, সেই প্রসঙ্গে আমরা যাব না। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে প্রিয় দলের খেলা শেষে, প্রিয় দল হেরে যাওয়ার পর কোনো বন্ধুর দ্বারা ট্রল হওয়া বা ফোন বন্ধ করে রাখা বা লুকিয়ে থাকা, এরকম কোনো স্মৃতি আছে কিনা? হ্যাঁ, হয়েছে। বিশেষ করে 14 বিশ্বকাপে যখন মারিও গোৎজা একেবারে শেষ মুহূর্তে এসে জার্মানির গোল করে আর্জেন্টিনার পোস্টে ঢুকে, তো তখন আসলে মানে অতিরিক্ত সময়ের খেলা চলছিল, আমরা একটা দোকানে সবাই জড়ো হয়ে বড় স্ক্রিনে খেলা দেখছিলাম। তা আমি বিকাল থেকে কিন্তু অনেক ট্রল আমি করেছি প্রথমত। মানে তোরকে এই যে মাথা যে নেড়া রাখি, সেটা কি ফুটবলকে ভালোবেসে মাথা নেড়া রাখার বা টাকলু হওয়ার? ফুটবলকে ভালোবেসে, তবে এটা সত্য কথা, আমি রবার্টো কার্লোসের একজন ফ্যান ছিলাম, মানে আমার কাছে মনে হতো যে ওর পাটা লোহা মনে হতো আর কি। ওকে, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা এখন খুব ইন্টারেস্টিং একটা সেগমেন্টে আছি, সেটি হচ্ছে স্টার্ট, বেঞ্চ, সেল। আমি তিনজন খেলোয়াড়ের নাম বলবো, এই তিনজন খেলোয়াড়ের মধ্যে কাকে দিতে স্টার্ট করতে চাচ্ছিস, কাকে সেল করে দিতে চাইছিস, আর কাকে বেঞ্চে বসিয়ে রাখতে চাচ্ছিস সেটি বলতে হবে। এবং তুই বলার পর আমাদের দর্শকরাও কমেন্টে নিশ্চয়ই আমাদেরকে এটা জানাবেন। তিনজন তারকার নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এবং মোহাম্মদ সালাহ। প্রথমত হচ্ছে কি, স্টার্ট করবি কাকে দিয়ে? এমবাপ্পে তো অবশ্যই স্টার্ট। বেঞ্চে রাখবি কাকে? বেঞ্চে হচ্ছে আমি চাইবো যে সালাহ প্রথমে বেঞ্চে থাকে, আর ভিনিসিয়াসকে সেল করে দিবি। ওকে,
দর্শক আপনারাও জানিয়ে দিন আপনারা কাকে দিয়ে স্টার্ট করতে চান, কাকে বেঞ্চে রাখতে চান এবং কাকে সেল করে দিতে চান। যিনি কিন্তু ভালো প্লেয়ার নিঃসন্দেহে, তবে আগামীকালকে যে দুটি ম্যাচ প্রেডিকশনের ব্যাপারে এবার আগামীকালের দুটি ম্যাচ রয়েছে। আমরা শুরুতেই বলছিলাম ব্রাজিল এবং মরক্কোর খেলা। এখানে তুই কাকে এগিয়ে রাখবি, কে জিতবে বলে মনে হচ্ছে? এবং দ্বিতীয় যে খেলাটি সেটি হচ্ছে ইয়ের সঙ্গে বা সুইজারল্যান্ডের সঙ্গে কাতারের। কাতার। হ্যাঁ, দুটো ম্যাচে কাকে তুই এগিয়ে রাখবি বা কে জিতবে বলে তুই প্রেডিক্ট করছিস? প্রেডিক্টের জায়গা থেকে যদিও ব্রাজিলের ফ্যানরা একটু আতঙ্কিত হতে পারে, আমার কেন জানি মনে হয় 2 গোলে ব্রাজিল তাদের হ্যাক্সামিশন শুরু করবে, হেরে গিয়ে শুরু করবে মরক্কোর সাথে। আর সুইজারল্যান্ড মনে হচ্ছে কাতারের সাথে 2-0 গোলে জিতে যাবে। ওকে, দর্শক আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আগামীকালের ম্যাচে কোন দল কত গোলে জিততে পারে বা কত গোলে হারতে পারে। যদি মিলে যায় ইরফাত আবেদের তো নামটা না খুব কঠিন, আবেদ ডেকে অভ্যাস তো। আর অসুবিধা নাই, নামটা যেন কি? ইফরাদ আবেদ। ইফরাত আবেদ, সে একাধারে উপস্থাপক, কৌতুক অভিনেতা, সেলসম্যান, আরও অনেক কিছু। তার পোস্টারে কমেডিয়ান লেখাতে সে অনেক কষ্ট পেয়েছিল। না তো আমি ভাবলাম যে তোকে একটু ভালো করে ইন্ট্রো দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। বিগ ইন্ট্রো, আসলে কমেডিয়ান তো অনেক বড় মাপের ব্যাপার। আসলে আমি অতটুকু না কি, আমার যোগ্যতা আসলে বড় কমেডিয়ান হওয়ার মতো বা কমেডি করার মতো ট্যালেন্ট নাই আর কি। তো উপস্থাপক করছি, উপস্থাপনা। আর দর্শকদের মানে কি বলবো, সুবিধার্থে বলবো না যথার্থে বলবো, আর এই রূপক ভাই কিন্তু আমার মোস্ট সিনিয়র একজন উপস্থাপক। এটাই দরকার ছিল, এটা অপেক্ষায় ছিলাম, এটার So, অপেক্ষায় ছিলাম। আমরা আশা করি ঠিক আছে। যে আমাদের এই যে কেমিস্ট্রিটা ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে দর্শক আরো বেশি পাবে। তোর আমার কেমিস্ট্রি না হোক, একটা সুন্দরী মেয়ের সঙ্গে কেমিস্ট্রি হোক, সুন্দরী সেটাই চাইবো। মেয়েদের আকাল, সেই দায়িত্বটাও একটু তোমাকে নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলাম। এককালে অনেক দায়িত্ব নিয়েছিলাম, অনেককে দায়িত্ব নিয়ে আর একটু নিতে হবে। দায়িত্ব নিতে চাই না ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আরেকটু আমরা শোয়ের একেবারে শেষ পর্যায়ে, কথা আর বাড়াবো না, কথা বাড়ালে মামলা খাওয়ার সম্ভাবনা আছে। বাবা তুমি বিয়ে করেছো, আমি বিয়ে করেছি, তুমি বিয়ে করোনি। করতে পারবে তো। আপাতত এইসব ব্যাপার আমরা বাদ দিই। আমরা শেষ করছি আমাদের আজকের এপিসোড। আগামী এপিসোডে আপনারা কাকে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব চট্টগ্রামের যারা ইনফ্লুয়েন্সিভ ব্যক্তিবর্গ রয়েছেন, গুণীজন যারা রয়েছেন, সবাইকে আমাদের এই শোতে নিয়ে আসতে এবং গোল এন্ড গসিপে মেতে উঠতে। আপনাদের সবাইকে বিদায়, আল্লাহ হাফিজ।